ইরান শান্তিপূর্ণ আচরণ করলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি। ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির হামলার ফলাফল অতিরঞ্জিতভাবে দাবি করছেন। বিস্তারিত চৈতি সরওয়ারের প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরও থেমে নেই বাকযুদ্ধ। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ ব্যক্তিরা চালিয়ে যাচ্ছেন কথার লড়াই। রবিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শান্তিপূর্ণ আচরণ করলে বা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এ সময় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, ইরানের উপর হামলা না চালানোর নিশ্চয়তা দিলেই কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা আবারও শুরু করবে ইরান। আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং আলোচনার এজেন্ডা কি হবে তাও স্পষ্ট নয়। যদিও ট্রাম্প এই সপ্তাহেই আলোচনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আলোচনার সময় আমরা আবার কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি দেখব না, সেটার নিশ্চয়তা কে দিবে? অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে সেটার প্রভাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জিত করেছেন বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা কার্যত কোনো বড় সাফল্য এনে দেয়নি। একই ধরনের আভাস দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টও। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। যদিও মার্কিন শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছে, এক ফোন কলের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়। চৈতি সরওয়ার, ৭১। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলে প্রথমবারের মতন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। চলমান 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে এই থার্ড সিস্টেমের প্রায় 15 থেকে 20% ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে সামরিক ভিত্তিক ওয়েবসাইট মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। আর এই সহায়তা কার্যক্রমে 12 দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $800 মিলিয়ন। ওদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-ও কম ব্যবহার করেছে। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইসরায়েলি বাহিনী 13 জুন ইরানে আকস্মিক হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোট 5%-ও কম ব্যবহার করেছে। এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র 5% শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল। আমাদের মূল সামরিক সক্ষমতা এখনো অপ্রকাশিত রয়েছে। এদিকে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা থার্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, সংঘাতের সময় ইসরায়েলে প্রায় 60 থেকে 80টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। প্রতিটি ইন্টারসেপ্টর উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। ফলে পুরো অভিযানে শুধু থার্ড ব্যবস্থার পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে $810 মিলিয়ন থেকে
$1.21 বিলিয়ন মধ্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকার বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র থার্ড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা মোকাবেলা করার জন্য ডিজাইন করেছিল। ওয়াল স্ট্রিট জার্নালের মতে মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলে পুনরায় থার্ড মজুত করে। এছাড়া যুক্তরাষ্ট্র বছরে মাত্র 50 থেকে 60টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে। অর্থাৎ গত 11 দিনে যুক্তরাষ্ট্র যা খরচ করেছে তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে। মনিরুজ্জামান বাবু, 71। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় আজারবাইজান থেকে ইরানে উড়ে এসেছিল ইসরায়েলি ড্রোন। ইরানের গোয়েন্দারা এমন স্পর্শকাতর তথ্য জানানোর পর আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ ব্যাপারে জবাব চেয়ে আজারবাইজানকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোবহানি বলেছেন, তারা তথ্য পেয়েছেন স্বল্প সংখ্যক ড্রোন প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানি অঞ্চলে প্রবেশ করেছে। তারা জানান, ইরান এবং আজারবাইজানের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনের আলাপের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজারি প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে গুরুতর তদন্তের আহ্বান জানিয়েছেন। তেহরান এই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবে বলেও জানান সোবহানি। বার্তা সংস্থা ইসনা নিউজ জানিয়েছে, ইরানি গোয়েন্দারা বলছে যুদ্ধের সময় ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি IRIBর উপস্থাপিকা সাহার এমামিকে পুরস্কারে ভূষিত করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। উপস্থাপিকা সাহার এমামির হয়ে এই পুরস্কারটি গ্রহণ করেছেন ইরানের রাষ্ট্রদূত। যুদ্ধ চলার সময় গেল 16 জুন ইরানের রাষ্ট্রীয় টিভি IRIBতে হামলা চালায় ইসরায়েল। ওই সময় সেখানে লাইভ অনুষ্ঠান করছিলেন সাহার এমামি। হামলার পর এই টিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। তারপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবারও ফিরে আসে টিভি চ্যানেলটি, যেখানে তিনি খবর পরিবেশন করেন। ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ সিমন বলিভার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট মাদুরো। এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসাও করেন তিনি। নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি যদি ভালো আচরণ না করেন তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানির জয় অসম্ভব বলে মনে করেন তিনি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে জিতে যায় এবং সঠিক কাজ না করে তাহলে তারা $1 পাবে না বলে জানান ট্রাম্প। তবে মামদানি ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি মনে করেন না সমাজে কোটিপতিদের থাকা উচিত। নিউ ইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী। NBCর মিট দ্য প্রেসে মামদানি আরও বলেন, তিনি কমিউনিস্ট নন। প্রেসিডেন্ট ট্রাম্প তার গায়ের রং, উচ্চতা, পরিচয় নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলেন, শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওদিকে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যেই উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজা সিটি এবং জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। অবরুদ্ধ গাজায় প্রতিদিনই ভয়াবহ হচ্ছে মানবিক পরিস্থিতি। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত 47 জন। জৈতুন, সাবরা ও আল জাওয়াইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর বহু মানুষ হতাহত হন। আহতদের ঢল নামে উত্তর গাজার আল আহলি হাসপাতালে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিচালিত ত্রাণ সংস্থা GHF গত মে মাস থেকে গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত বিভিন্ন ত্রাণ কেন্দ্রের হামলার ঘটনায় 580 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 4000-এর বেশি আহত হয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ অব্যাহত রাখলেও ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গাজা সিটি এবং জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে। এর আগে যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে পড়া ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। প্রথমত জিম্মিদের মুক্ত করতে হবে। অবশ্যই হামাসকে পরাজিত করার জন্য আমাদের গাজা সমস্যারও সমাধান করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে আমরা উভয় কাজই অর্জন করব। এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনা করার কথা রয়েছে। স্থায়ী নয়, অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আলোচনা করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় নির্ধারিত সাক্ষ্য গ্রহণ বাতিল করেছে জেরুজালেম জেলা আদালত। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের অভিযোগ রয়েছে, যেগুলো প্রমাণিত হলে কারাদণ্ড হতে পারে। রোববার আদালতে এই সিদ্ধান্তের খবর প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক ইডিয়থ আহারনোত। আদালত বলেছে, নেতানিয়াহুর অনুরোধে দেওয়া ব্যাখ্যায় পূর্বের তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন উপাত্ত এবং পরিবর্তন এসেছে। তাই কর্তৃপক্ষ আংশিকভাবে তার আবেদন মঞ্জুর করেছে এবং আপাতত ৩০ জুন ও ২রা জুলাই নির্ধারিত তার সাক্ষ্য গ্রহণ বাতিল করেছে। ওদিকে নেতানিয়াহু সাক্ষ্য গ্রহণ বাতিলের বিষয়ে আদালতের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন। দর্শক